এবার নেতানিয়াহুর দৌড়ঝাঁপ দেখে সত্যি করুণা হচ্ছে। কঠিন বিপদে পড়তে যাচ্ছেন তিনি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। নেতানিয়াহু ভেবেছিলেন গাজা ইস্যুতে তার গায়ের একটা লোমও ছিঁড়তে পারবে না কেউ, কিন্তু সবাইকে প্রায়শ্চিত্ত করতেই হয়, এটা বোধ করি এখন বুঝতে শুরু করেছেন তিনি। দৌড়ঝাঁপ আর কান্নাকাটি শুরু হয়ে গেছে তার। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করেছেন নেতানিয়াহু। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু। ইসরায়েলের দুই কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, রোববার বাইডেনকে টেলিফোন করে আইসিসিকে গ্রেফতারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। প্রসঙ্গত, গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগির আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে গুঞ্জন উঠেছে, যা নিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন নেতানিয়াহু। 2014 সালে একবার যুদ্ধে জড়িয়েছিল হামাস ও ইসরায়েল। 2017 সালে সেই যুদ্ধের তদন্ত শুরু করে আইসিসি। 2020 সালে করোনা মহামারীর কারণে তা বাধাগ্রস্ত হয়। পরে মহামারীর ধাক্কা কেটে গেলেও তদন্ত আর শুরু হয়নি। কিন্তু গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায় অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি। এর মধ্যে গত ডিসেম্বরে গাজা ইসরায়েল সীমান্ত ঘুরে গেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের আইসিসির শীর্ষ প্রসিকিউটর বলেছিলেন, এবারে তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর। গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে বলেছেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে, কিন্তু যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র, দুই দেশের কোনোটিই আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। আইসিসি যদি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলেও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু কিংবা ইয়োভ গ্যালেন্টের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আইসিসিকে স্বীকৃতি দেয়। তাই পরোয়ানা জারি হলে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অনেক দেশেই সফর বন্ধ করতে হবে নেতানিয়াহু, গ্যালেন্ট ও আইডিএফের সামরিক কর্মকর্তাদের। কারণ পরোয়ানা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেপ্তার হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে তাদের। 6 মাসের বেশি সময় ধরে চলছে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত। এতে প্রাণ হারিয়েছেন প্রায় 35,000-এর মতো ফিলিস্তিনি। শুরুর পর থেকে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছে হাজার হাজার গাজাবাসী। গাজায় ঘটে যাওয়া ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের বর্ণনা দিয়েছেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা এক ফিলিস্তিনি। গত 5 এপ্রিল ঢাকায় ফেরেন বাংলাদেশে মেডিকেল কলেজে অধ্যয়নরত কামেল আবু আমশা। তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, তার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক কাহিনী। বাংলাদেশের ফরিদপুরে থেকেও প্রতি রাতে ঘুমাতে গেলে 30 মিনিট পর পর ঘুম ভেঙে যায় কামেল আবু আমশার। ঘুমের মধ্যেই তিনি যেন শুনতে পান বিমান হামলা, ট্যাঙ্ক ও বোমার শব্দ। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর উত্তর গাজায় নিজ জন্মভূমিতে তিনি থেকেছেন। সেখানে ঘুমাতেন জনাকীর্ণ শরণার্থী শিবিরের ঠান্ডা, ময়লা ও রক্তাক্ত মেঝেতে। আবার কখনো থাকতেন আহত রোগীদের রক্তে ভেজা হাসপাতালের শয্যায়। সেখানকার চেয়ে ফরিদপুরের এই বিছানা অনেক বেশি আরামদায়ক হলেও বারবার তার ঘুম ভেঙে যায়, কারণ ওটাই তার অভ্যেসে পরিণত হয়েছে। তিনি জানেন না বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশে তার কি করা উচিত। তিনি কৃতজ্ঞ যে বাংলাদেশের মানুষ গাজার পক্ষে দাঁড়িয়েছে এবং তারা ফিলিস্তিনিদের মুক্তি চায়, কিন্তু তিনি জানেন না এটা দিয়ে কি করবেন। তিনি বলেন, সেখানে প্রতিদিন কি হচ্ছে, বিশেষত উত্তর গাজায়, সেটা আসলে কেউই ভালো করে বুঝতে পারছে না, এমনকি মোবাইলে দেখলেও বুঝবেন না। আমরা প্রতিদিন অসংখ্যবার জীবন ফিরে পেয়েছি, আর প্রতিদিনই আমাদের একটি অংশের মৃত্যু হয়েছে। কামেলের কাছে তার বাবা 55 বছর বয়সী আকরাম সাহেবই সব কিছু। আকরাম গাজার একটি ছোট দোকানে মুরগি বিক্রি করতেন।
ইসরায়েল গাজার কাঁটাতারের বেড়া দেওয়া সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উত্তর গাজার বেইত হানৌনে তাদের বাড়ির কাছেই ছিল দোকানটি। আকরাম সবসময় কামেলকে অনুপ্রাণিত করতেন যাতে সে নিজেকে গড়ে তোলে, মানুষের উপকার করে। ছোটবেলা থেকেই গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চাইতেন কামেল, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের খরচ মেটানো তার বাবার পক্ষে সম্ভব ছিল না। দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তি পেতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেন কামেল। 2019 সালে গাজা থেকে বাংলাদেশে আসেন কামেল। বিষয়টি তার জন্য খুবই কষ্টকর ছিল। 6 ভাই ও 1 বোনের পরিবারে তারা সবাই খুব ঘনিষ্ঠ। তারা তাদের 3 তলা বাড়ির একই কক্ষে থাকতেন এবং প্রতি রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। ফিলিস্তিনি ঐতিহ্য অনুযায়ী ঈদের দিন তাদের খাবার হিসেবে থাকত ফাসেখ, যা সমুদ্র থেকে ধরে আনা তাজা খোরল, ফ্ল্যাটহেড, গ্রে ম্যালেট মাছ 14 দিন ম্যারিনেট করার পর রান্না করে ভাজা টমেটো সঙ্গে পরিবেশন করা হয়। 2023 সালের 7 অক্টোবর ঘুমিয়ে থাকার সময় হঠাৎ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পান কামেল। প্লিজ এখন না, মনে মনে ভাবেন তিনি। 2006, 2008, 2011 ও 2014 সালেও গাজায় এমন আরও অনেক হামলার ঘটনার মধ্য দিয়ে গেছেন তিনি। এমনকি তিনি ফরিদপুরে থাকাকালীন 2021 সালেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়েছিল। তিনি শুধু দোয়া করছিলেন যাতে এই মাসে এই সময়ে আবার হামলা না হয়। শিগগির তিনি খবর পান ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েল যুদ্ধের ঘোষণা দিয়েছে। সামনে কি হবে তা ভেবে শরীর হিম হয়ে আসে তার। পরিবারের সবাইকে নিয়ে বাড়িতেই থাকলেন তারা। ভেবেছিলেন আগের সময়গুলোর মতো এবারও হয়তো তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এবারের বোমাগুলো আগের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। প্রতিটি বিস্ফোরণের শব্দ তাদের কাছে বজ্রপাতের মতো শোনাচ্ছিল। সবাই ভেবেছিলেন এই বুঝি তাদের মৃত্যু হবে। 2023 সালে 27 অক্টোবর ভোরে তার ভাবির প্রসব যন্ত্রণা শুরু হয়। উত্তর গাজায় তখন তুমুল বোমা বর্ষণ চলছে। এমন রোমহর্ষক পরিস্থিতির মধ্যেই তারা সৌভাগ্যবশত কামাল আদওয়ান হাসপাতালের গাইনি বিভাগে ভাবিকে নিয়ে যেতে সক্ষম হন। ভোর 4টায় তারা সেখানে পৌঁছান। ভূমিষ্ঠ হয় শিশু আকরাম। শিশুটির শরীরে সংক্রমণ থাকলেও জন্মের মাত্র 2 ঘন্টা পরই তাকে নিয়ে ফিরতে হয় আশ্রয় শিবিরে, কারণ হাসপাতালে জায়গা নেই। উত্তর গাজার চারদিকে যখন কেবল মৃত্যু আর মৃত্যু, তখন কামেলের পরিবার নতুন অতিথির আগমনী উৎসবে মাতোয়ারা। কামেল ভুলেই গিয়েছিলেন তিনি 24 বছর বয়সী একজন মেডিকেল শিক্ষার্থী, যে কিনা ক্লাস পরীক্ষা থেকে সাময়িক মুক্তি পেতে নিজ দেশে নিজ পরিবারের কাছে এসেছিলেন। বিমান হামলায় গুরুতর আহত এক রোগীর চিকিৎসা করছেন কামেল। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। ইন্দোনেশীয় হাসপাতালে নিউরোসার্জন না থাকায় সেদিন রাত 12:30টায় রোগীকে আল শিফা হাসপাতালে নিয়ে যান কামেল। যদিও তিনি জানেন না ওই রোগী শেষ পর্যন্ত বেঁচে আছেন কিনা। ইন্দোনেশীয় হাসপাতালে প্রতিদিন প্রায় প্রতি ঘন্টায় 100 জনের বেশি আহত রোগী আসত। প্রত্যেকেই ব্যথায় চিৎকার করতে করতে হাসপাতালে ঢুকত। 2016 সালে চালু হওয়ার পর এই 140 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে 250 জন রোগীর চিকিৎসা করা হতো। কামেল দেখলেন তার মতো অনেক পরিবার বিপর্যয়ের মুখে পড়েছে এবং কোনো কোনো পরিবারের সবাই মারা গেছেন। যুদ্ধের 40তম দিনে তিনি ফোন কলে জানতে পারেন যে তার সবচেয়ে কাছের বন্ধু আহমেদ শাবাত বেকারি থেকে রুটি কিনতে গিয়ে বিমান হামলায় নিহত হয়েছেন। বন্ধুর জন্য শোক প্রকাশের সময়টুকুও পাননি কামেল। নিকটজনের মৃত্যু ততদিনে নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে হাসপাতালের একটি ঘটনা তার মনে পড়ে যায়। তিনি তখন হাসপাতালের আইসিইউতে কর্মরত। একজন দৌড়ে হাসপাতালে ঢুকলেন। হাতে 9 মাস বয়সী একটি ভ্রূণ, যার নাড়ি আম্বিলিক্যাল কর্ড তখনও অক্ষত। পুরুষ ভ্রূণটি থেকে রক্ত ঝরছিল। এর খুলিতে বড় আকারে ফাটল এবং দুর্বল হাড়ের কিছু অংশ বের হয়ে এসেছে। মানুষটি কাঁদতে কাঁদতে জানালেন সন্তানের মা মারা গেছেন। কামেল জানেন না কিভাবে সেই মায়ের মৃত্যু হয়েছিল, কিন্তু তিনি ধারণা করেন ট্যাঙ্কের গলার আঘাতে হয়তো ওই মায়ের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখনই ভ্রূণটি বের হয়ে মাটিতে পড়ে যায়, অথবা শ্র্যাপনেলের আঘাত পায়। মানুষটি কাঁদতে কাঁদতে বলছিলেন, দয়া করে ওকে বাঁচান, আমি ওকে হারাতে চাই না। কিন্তু কামেল জানতেন ইতোমধ্যে ভ্রূণটির মৃত্যু হয়েছে। তিনি ওই বাবাকে এই মৃত্যুর কথা বলতে পারলেন না। বললেন, ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। পরবর্তীতে কামেল সেই ভ্রূণটিকে একটি বড় সাদা কাপড়ে জড়িয়ে ওই বাবাকে বললেন তিনি তাকে বাঁচাতে পারেননি। বাবার মন কোনোভাবে এটা মানতে পারছিল না। বারবার অনুরোধ করতে লাগলেন কিছু একটা করতে। কামেলের কিছুই বলার ছিল না। তাকে সান্ত্বনা দেওয়ার মতো সময়ও কামেলের হাতে ছিল না। ততক্ষণে বিমান হামলায় আহত আরও অনেক মানুষের ঢল নেমেছে হাসপাতালে।
যাদের বেশিরভাগই শিশু। ফসফরাস বোমা হামলার শিকার 10 শিশুকে পেলেন কামেল, যাদের শরীরের চামড়া ছিলে মাংস পর্যন্ত পুড়ে গেছে। হাসপাতালের বাইরের রোমহর্ষক পরিস্থিতিরও সাক্ষী হয়েছে কামেল। প্রতিদিন যে পথে হাসপাতালে যান সেই পথ ধরেই তিনি একদিন যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে আসার 2-3 মিনিট পরই সেখানে বেশ কিছু রকেটের আঘাত ও বিস্ফোরণের শব্দ পেলেন। দৌড়ে একটি বাড়ির কাছে আশ্রয় নিলেন। রাস্তাটি নিমেষেই জ্বলন্ত ছাই আর ছড়িয়ে ছিটিয়ে পড়া রক্তে ভরে গেল। তার পেছনে হাঁটতে থাকা অগণিত মানুষের প্রাণহীন দেহ পড়ে রইল গ্রানাইটের ওপর। যুদ্ধের 45তম দিনে কামেলকে নিয়ে তার পরিবারের আশঙ্কা চরম পর্যায়ে পৌঁছায়। রাত 2টার দিকে কামেল ইন্দোনেশীয় হাসপাতালে কাজ করছিলেন। সে সময় তিনি গুলির শব্দ পান। হাসপাতালের কর্মীরা ঘটনা বুঝতে পেরে হতভম্ব হয়ে পড়েন। হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালের একদল কর্মীকে নিয়ে 4 তলায় ছুটে যান কামেল। যে শহরে বড় হয়েছেন সেটা বড় অচেনা লাগছে কামেলের কাছে। পুরো শহর ধূসর। তাদের বাড়িতে দ্বিতীয়বারের মতো বোমা হামলা করা হয়েছিল এবং শুধুমাত্র বাড়ির গেটটি সেখানে দাঁড়িয়ে আছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন।